এর চেয়ে লজ্জার কিছু আর হতে পারে না? টাকার অভাব। প্রথম প্রশ্নটা যেটা উঠেছে সেটা হচ্ছে জনবসতির উপরে কেন এরকম জঙ্গি প্রশিক্ষণ বিমান বা যুদ্ধ বিমান বলা হচ্ছে এয়ারফোর্স থেকে। শুধু একটা বক্তব্য এখানে আপনার সাথে যোগ করি। এখানে বিমান বাহিনী প্রধান বলেছেন যে এই প্রযুক্তি পুরনো, কিন্তু বিমানটি পুরনো ছিল না। তিনি বলেছেন কিন্তু এটা কখনো নিশ্চিত নয় যে তাতে দুর্ঘটনা ঘটবে না। তার মানে আমরা জানি যে দুর্ঘটনা ঘটবে, মানে ঘটার একটা সম্ভাবনা থাকে। তারপরেও জনবসতির উপর কেন এই প্রশিক্ষণ? দেখেন, একটা কথা বলি আপনাকে আমি। কিছুদিন আগে আপনার ভারতে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল, ড্রিম লাইনার। ওদের অ্যাক্সিডেন্টের রেট জানেন? 0.006%। 0.00363% ড্রিম লাইনারের অ্যাক্সিডেন্টের রেট। এই ঘটনার কারণে ড্রিম লাইনারের শেয়ার বাজারে ধস নামছে এবং মানুষ ড্রিম লাইনারে উঠতে যাচ্ছে না এখন, সিম্পলি একটা ঘটনার জন্য। কিন্তু দেখেন, যার অ্যাক্সিডেন্টের রেট হলো এরকম। আমাদের দেশে এই যে আপনার যুদ্ধ জাহাজটা, এর সংখ্যা হলো 36টা। 36টার মধ্যে এই ভঙ্গিতে অ্যাক্সিডেন্ট অনেকগুলো হয়েছে। এই ভঙ্গিতে মানে একদম পাইলট সহ মারা গেছে 2018-তে একটা, 2021-এ একটা, আর 2025-এ একটা। তার আগের খবর আমরা জেনেছি 2011 থেকে 11-15 এরকম ঘটেছে। কিন্তু ওগুলো তো এইভাবে মারা যায়, এইভাবে মারা যায়নি। এটা একদম মারা গেছে একদম জাস্ট। তো এখানে রেটটা কত হলো ভাই? 36-এর মধ্যে 3টা চলে গেল, তাও কয়েক বছরের ব্যবধানে। এরপর তো এই বিমানগুলিকে বন্ধ, মানে যা ধুলাই খেলে পাঠানো উচিত ছিল। এখন ধুলাই খেলের বিমান আপনি জোর জবরদস্তি করে এই সম্ভাবনাময় ছেলেগুলিকে ধাক্কায় উঠাই দিচ্ছেন যে তুমি চালাও। বাকিরা যে বাইচে আসছে এই তো বেশি। পৃথিবীতে এটা কখনো হয় না। বিমানে যদি এরকম অ্যাক্সিডেন্টের রেট হয়, সেই বিমান চালু রাখবেন এরা। খবর নিয়ে দেখেন, এটা প্রায় রাফালের সমান দাম দেব কিনে আনছে আমার ধারণা। 2013 সালের ঘটনা তো, এটা তো কোনো হিসাবও নাই কত টাকা দিয়ে কিনছে, কি সময় আপনি জিজ্ঞাসা করতে পারবেন না, সংসদেও এটা উঠবে না। তো টাকা তো গেছে আমাদের, জীবনও যাচ্ছে আমাদের। এখন যে ঝামেলাগুলি হচ্ছে দেখেন, এটা ভাই পৃথিবীর এরকম ঘনবসতি একটা শহরে এটা হতে পারে না। এখানে এই মানে আপনার প্রশিক্ষণের জন্য এটা মানে গ্রহণযোগ্যই না। ওনারা চালিয়ে যাচ্ছেন, কারণ কেউ তো প্রশ্ন করে না। কিন্তু এটা কি বলার কেউ নাই আসলে যে এখানে করা যাবে না? কারণ সেনাবাহিনীর বেসগুলো আমরা দূরে দেখি প্রশিক্ষণ। এর আগে যে দুটো বিমান কেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মধুপুরের জঙ্গলে, আর একটা হয়েছে কক্সবাজারের সমুদ্রে। এরকম আলোচনা তো হয় নাই। এইবার তো জনসব একদম স্কুলের মধ্যে হইলো, কাজে এইবার আলোচনা হচ্ছে হয়তো। কিন্তু এইগুলি আমার আপনার আলোচনা করার দরকার কেন? তারা কি করেন? তারা কি এগুলো জানবেন না? তারা সেফটি বিষয়টা তারা কি নিশ্চিত করবেন না? একটা গাড়ি বের করার সময় লোকে না রকম তেল পানি চেক করে নেয়। কেন? রাস্তায় নষ্ট হইতে পারে, নষ্ট হইলে আবার মেকারও পাওয়া যায়। আকাশের মধ্যে নষ্ট হলে মেকার কোথায়? এই জন্য বিমানে তো আপনার বেশি করে করা হয়। তো সেই কাজগুলো ওনারা হয় ঠিক মতো করেন না। কিছু না কিছু তো হয়েছে ভাই। যদি মনে হয় আপনার এটার মেনটেনেন্স ঠিক মতো হয় নাই, অথবা চেকিং ঠিক মতো হয় নাই, কিছু একটা তো হয়েছে। সেটা কি, সেটা তো আইডেন্টিফাই করতে হবে। যখন আপনি এটা অস্পষ্ট রাখবেন, তখন মানুষের সন্দেহ বাড়বে, আর সন্দেহ ডালপালা তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ভাই। দেখেন, এই যে ভাই আমি আরেকটা কথা বলি আপনাকে, এই যে উপদেষ্টাদের নিয়ে যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু কেবল যে এই ঘটনাকে কেন্দ্র করে তা কিন্তু না। মানে ওনাদের অজনপ্রিয়তা কোথায় যে ঠেকছে, যে কারণে এই ইস্যুতে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তাদেরকে ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে। আমার আসিফ নজরুল সাহেবের জন্য খুব মন খারাপ হয়েছে আজকে। আমাদের এই পরিচিত মানুষ, ক্লোজ লোকজন, আমি আসিফ নজরুল ভাইকে একটা কথা জিজ্ঞেস করেছি, 1 বছর আগে আপনি ছিলেন ওই পাশে, এখন আপনি এই পাশে চলে আসছেন, কিন্তু কেমন লাগে আপনার? আজকে রাতে আপনার ঘুম হবে? বাচ্চাদের জন্য আপনার ঘুম হবে? অথবা আপনার যে অবস্থানটা এখন হয়েছে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষ যেভাবে আপনাকে ভুয়া ভুয়া করতেছে, এটা তো আপনারা অর্জন করেছেন। আপনি হয়তো বলবেন যে আমি অর্জন করি নাই, আপনারা তো অর্জন করেছেন। আপনারা অর্জন করেন নাই। এক একজন নানা ধরনের ক্যারিকেচার করতেছেন, ক্যারিকেচার করে হাসির পারতেন। সিআর আব্রাস সাহেব ওখানে গিয়েছেন, ভাই এই লোকটা একটা ইমেজ টিমেজ ছিল আগে, এই লোকটা কি করলো?
সে মানে আমি আমার কাছে বহুত অদ্ভুত লাগে, বুঝছেন? রাত্র 2:30টার সময় 2:41 প্রথম পরীক্ষা যে হবে না আজকে এটা বললো, তো উনি বলেন নাই, বলছে মাহফুজ আলম। তাকে আবার সাপোর্ট করলো সজীব, জি, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। মানে ভাবখান এরকম যে ওই দুইজনই আসলে চালায়, এবং এটাও স্বাভাবিক। আমি একটু মানে হয়তো অন্যভাবে লাগবে আপনার কাছে, এটাও স্বাভাবিক। রাত 2:30 পর্যন্ত বাকিদের জায়গায় থাকার সামর্থ্যই নেই। বাকিগুলোর যে বয়স এবং শারীরিক যে কন্ডিশন, রাত 2:30 পর্যন্ত তারা চাইলেও জায়গায় থাকতে পারবে না। কিন্তু সিদ্ধান্ত তো অনেক আগে আসার কথা ছিল, 2:30টার সময় তো আসার কথা না। অবশ্যই দুপুরে ঘটছে ঘটনাটা। হ্যাঁ, আসলো না কেন? আগে আসার কথা, যখন শোক দিবস ঘোষণা করা হয়েছে তখনই আসার কথা যে আগামীকাল পরীক্ষা হবে না, কিন্তু আসেনি। কাজেই ওই ক্ষুব্ধ ঘটনা, আরও ক্ষোভ ছিল, সবকিছু মিলে আপনি যেটা বলেছেন যে অনেক কিছু একসাথে জমেছে। কি কি জমেছে মাসুদ কামাল এটা নিয়ে পরে আসবো। আমি গোলাম রনার কাছে যেতে চাই, যে প্রসঙ্গে আসলে আমরা শুনছিলাম যে তারা বিশ্বাস করছে না যে লাশের সংখ্যা কত। এই অবিশ্বাসের জায়গা কেন আসবে? কারণ এই সরকার যখন বসেছে তখন এই ছাত্ররাই বসিয়েছে। তারা যখন আজকে আন্দোলন করছিল, এক তরফ থেকে সেটাও বলার চেষ্টা করা হয়েছে এখানে ছাত্রলীগ ঢুকেছে, আওয়ামী লীগ ঢুকেছে। সেই একই কায়দায় আমরা শুনছি দোষারোপ যখন কেউ দাবি করতে চায়। এই যে সন্দেহ এই সরকারের বিরুদ্ধে ঢুকে যাওয়া, যে লাশ নিয়ে একটা রাজনীতি চলবে বা লাশের সংখ্যা কমানো হচ্ছে, এই অবিশ্বাসটা কেন? মানে ধন্যবাদ। আসলে আজকে মন খারাপের বাংলাদেশ। অনেক সারাটা দিন মানে সোশ্যাল মিডিয়াতে আসলে কোনো ভিডিও দেখতে পারিনি, শুধুমাত্র নিউজগুলো দেখেছি। মানে এইরকম হত্যাকাণ্ড, এরকম পুড়িয়ে মারার দৃষ্টান্ত বাংলাদেশে হবে এটা আসলে কল্পনার মধ্যে ছিল না। ফলে আপনার এখানে আসছি, কিন্তু কি বলবো এই বিষয় নিয়ে এরকম আসলে গুছিয়ে কথা বলতে পারছি না। তো যার জন্য প্রথমেই যারা নিহত হয়েছেন একেবারে আল্লাহর কাছে দোয়া করি তাদের পুরো শোক সন্তপ্ত পরিবার যেন এই কষ্টটা কাটিয়ে উঠতে পারেন। আর দাবি জানাচ্ছি যে যারা আহত আছেন, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক আমরা সবাই মিলে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য যেন আমাদের কোনো ত্রুটি না হয়, এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো যে গত 11 মাসে এই সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা এই ক্ষমতায় আসার আগে সবাই ছিলেন আমাদের এই জাতির প্রিয় মুখ। উপদেষ্টাতে যারা ছিলেন তাদেরকে দেখলে আমাদের ভালো লাগতো, তাদের কথা শুনলে আমাদের ভালো লাগতো। আর তাদেরকে নিয়ে আমরা কল্পনা করতাম যে এই মানুষগুলো আকাশের চাঁদ বা তারকা হিসেবে আছে, এবং তারা যদি কোনোদিন আমাদের ক্ষমতার চেয়ারে বসে তাহলে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে, এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগ এদের বিরুদ্ধে আসবে না। এরা মিথ্যা কথা বলবে না, এরা দেশের টাকা নষ্ট করবে না, এরা মানে গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশকে একটা ওয়েস্টার্ন স্টাইলের আধুনিক গণতান্ত্রিক কল্যাণমুখী রাষ্ট্র পরিণত করবে। এই স্বপ্নগুলো যারা আমাদেরকে দেখাতেন বাংলাদেশে প্রায় সবগুলো মানুষ গত 11 মাস ধরে এই রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু বাস্তবতা হলো যে আমাদের দেশের একেবারে বিতর্কিত, যাদেরকে আমরা অসভ্য বলি, যাদেরকে আমরা চোর বলি, ডাকাত বলি, গুন্ডা বলি, লেখাপড়া জানে না, ইয়াবা ব্যবসায়ী বলি, সে সকল রাজনীতিবিদরা সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন যত বাজেভাবে তারা দেশ চালিয়েছেন বিভিন্ন সেক্টরে, সেই বাজে জিনিসগুলোর চাইতেও এই গত 11 মাসে আমাদের জাতীয় অর্থনীতি, আইনশৃঙ্খলা, ইনস্টিটিউশনাল যেটা ধ্বংস হয়ে যাওয়া, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়া, এবং মানুষের মন এবং মননে বিষ তৈরি করা, এই কাজগুলো অতীতের সবচেয়ে নিকৃষ্ট শাসকের আমলে যা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে এই গত 11 মাসে। ফলে দেখুন, এরশাদের জমানাতেও কবিতা লেখা হতো, শেখ হাসিনার জমানাতেও সুন্দর সুন্দর সিনেমা হতো, গান হতো। ওই যখন হাওয়া ভবন ছিল তখনও বাংলাদেশে উল্লেখ করার মতো অনেক শ্রেষ্ঠতম মন এবং মননে অনেক কিছু স্বপ্ন ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। কিন্তু গত 11 মাসে আমাদের সব কিছুতেই মনে হয় যেন করোনার আক্রমণ হয়েছে। ফলে যারা ব্যবসা করে হাহাকার, যারা রাজনীতি করে শুধুমাত্র দুঃস্বপ্ন। এই যে রাজনীতিতে জুলাই আগস্ট বিপ্লবের পরে বিশাল একটা সম্ভাবনা সবাই দেখেছিল, এবং দেয়ার ওয়াজ নো আওয়ামী লীগ, কোনো আওয়ামী লীগ বাংলাদেশে ছিল না, নামও ছিল না। এবং আমরা তো ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগ সারা জীবনের মতো কবর রচনা হয়ে গেল, আহা এই 35% লোকের কি হবে। কিন্তু কি হলো, এই গত 11 মাস ধরে যারা ক্ষমতা আসার চেষ্টা করেছে, আসতে চাচ্ছে, এই করছে, তাদের সবারই এখন একটু দুঃস্বপ্ন। এই যে তাদের এখন যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের বিভিন্ন ত্রুটি,
তাদের ভুল, তাদের ভ্রান্তির কারণে তাদের মুখগুলো, যেগুলোকে নিয়ে আমরা স্বপ্ন দেখলাম, সেই মুখগুলো আজকে বিভৎস হয়ে গেছে। সেই মুখগুলো এখন কালো হয়ে গেছে। সেই মুখগুলো দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যায়, তাদের কথা শুনলে আমাদের গোস্সা আসে। এবং তারই প্রেক্ষিতে কি হচ্ছে, এই যে দেখেন উপদেষ্টারা যখন এরকম একটা জায়গাতে গেল, একটা সিঙ্গেল লোক তাদেরকে অভ্যর্থনা জানানোর মতো ছিল না, এবং তারা যে অপমানিত হলেন এবং যে লাঞ্ছিত হলেন, এবং এখনো পর্যন্ত এই অশান্ত বাংলাদেশে মানে তাদের একটি কথাও, আজকে এই আমরা যখন টক শো করছি, সচিবালয়ের ঘটনা বলেন, মাইলস্টোনের উত্তরা দিয়াবাড়ির ঘটনা বলেন, এবং ঢাকা শহরের অন্য অন্য এলাকাতে কোনো একটা জায়গাতে ইতিবাচক ফল আনেনি এখনো পর্যন্ত। বিক্ষুব্ধ, এবং কালকে সারা বাংলাদেশে কি হবে টিল উই ডু নট নো। কিন্তু অবিশ্বাসটা কেন? মানে এত ছোট ছোট বাচ্চারা, কারণ তারা তো আর ব্যবসা বাণিজ্য এখন বুঝছে না, তারা রাজনীতি বুঝে না, তাদের কাছে কেন এটা মনে হবে যে এই সংখ্যা নিয়ে একটা হবে? মূল ব্যাপারটা হলো যে এই যে যারা আছে সবাই তো ক্ষতিগ্রস্ত। এখন একটা ছোট বাচ্চা ছেলে বা কিশোর বা কিশোরী, সে যখন ঘরে গিয়ে দেখে তার ঘরে শান্তি নেই, টাকা নেই, পয়সা নেই, বাবা মার কাছে সে কথাগুলো শুনে, এবং প্রত্যেকটা পরিবারের মধ্যে নিজে তার ক্ষতিগ্রস্ত না হলে তার এক আত্মীয় ক্ষতিগ্রস্ত, নিকট আত্মীয় ক্ষতিগ্রস্ত, পাড়া প্রতিবেশী ক্ষতিগ্রস্ত। এবং এই সমাজে গত 11 মাসে যে সকল মব হয়েছে, যে সকল অমানবিক কর্মকাণ্ড ঘটেছে, যে সকল মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, প্রত্যেকটা জিনিস এই সমাজের যে রন্ধ্রে রন্ধ্রে আমাদের যে বিষগুলো রয়েছে, বিক্ষোভগুলো রয়েছে, কষ্টগুলো রয়েছে, বেদনাগুলো রয়েছে, এগুলো যখনই কোনো সুযোগ পাচ্ছে সঙ্গে সঙ্গে সেটা বিস্ফোরিত হচ্ছে। অর্থাৎ এখানে যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গত 11 মাসে ধরুন এরকম 11,000 দুর্ঘটনা। আমরা গ্রাম বাংলায় একটা সাধারণ কথা যে ধরুন কাউকে যদি সাপে কামড় দেয়, তখন করে কি তার শরীরে কখন একটা পিঁপড়া কামড় দিয়েছে, কখন একটা বল্লা কামড় দিয়েছে, ওই সকল বিষগুলো একত্রে এসে সেগুলো বিষক্রিয়া তৈরি করে, কিন্তু সেগুলো লুকায়িত থাকে। তো এই যে একটা দুর্ঘটনা হলো, সেই দুর্ঘটনার আগে ধরুন গত 6 মাসে আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটলো, সেই টোটাল দুর্ঘটনার বিষগুলো এখন একসাথে এসে কিন্তু এখানে জমা হয়ে বিস্ফোরিত হয়ে যাচ্ছে। এর ফলে কি হলো, তাদের কোনো কথা আমরা বিশ্বাস করছি না। যেভাবে আমরা গোপালগঞ্জের ঘটনা বিশ্বাস করিনি, যেভাবে আমরা ধরেন কক্সবাজারের যে মানবিক করিডোর নিয়ে তারা যে কথাগুলো বলছে আমরা কেউ বিশ্বাস করিনি, যেভাবে তারা চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলেছে আমরা বিশ্বাস করিনি, যেভাবে তারা স্টার্লিং নিয়ে কথা বলেছে, অর্থাৎ তাদের প্রতিটি কথা গত 11 মাসে বিশ্বাস করার মতো কোনো ঘটনা ঘটেনি। ফলে আজকের এই দিনে যা কিছু ঘটছে, এইটা সরকারের পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে, এতটি লাশ, 19টি লাশ, এই চিকিৎসা দেওয়া হবে, আমরা সমস্ত দাবি মেনে নিলাম, কালকে পরীক্ষা হবে না, মানে তাদের কোনো আশ্বাসকে বিশ্বাস করার মতো একটা সিঙ্গেল এভিডেন্স আমাদের দেশের মানুষ আবাল বৃদ্ধ বনিতা গত 11 মাসে পায়নি। ফলে তাদের প্রতি আস্থা স্থাপন করা যাচ্ছে না। দ্বিতীয়ত হলো তারা যে কর্মকাণ্ডগুলো করছে গত 11 মাস ধরে, এই কর্মকাণ্ড করার ফলে তাদের যে বিষ বাষ্প, অতীতের এই 11 মাসের বিষ বাষ্প এবং বিভিন্ন সময়, একটা জাস্ট ছোট উদাহরণ দিয়ে কামাল ভাই চলে যাবে। আপনি চিন্তা করেন, আমরা কিন্তু এই ঢাকা শহরে 3টি ক্যান্টনমেন্ট কখনো মেনে নেইনি। ঢাকা ক্যান্টনমেন্টের ওই জাহাঙ্গীর গেট নৌবাহিনীর সদর দপ্তর, বিমান বাহিনীর সদর দপ্তর। এর কারণ হলো তারা এই মহানগরীর মধ্যে 2.25 কোটি মানুষের মধ্যে নিজেরা স্বতন্ত্র থাকার চেষ্টা করেছে। তাদের জীবন, তাদের স্টাইল, তারা আমাদের সব কিছু ব্যবহার করছে। মানে যখন একটা আর্মির গাড়ি মতিঝিলে আসছে, আমরা তাদেরকে জায়গা দিচ্ছি, আমরা তাদেরকে সম্মান করছি, কিন্তু যখনই আমাদের সিভিলিয়ানদের গাড়ি জাহাঙ্গীর গেটে যাচ্ছে, মুহূর্তের মধ্যে আমরা সেদিকে কিন্তু তাকাতে পারছি না। এই যে ক্ষোভ, এই যে বেদনা, কিংবা দেখা যাচ্ছে যে আমাদের যত কষ্ট থাকুক, যত বেদনা থাকুক, যা কিছু থাকুক, আমরা সমস্ত কিছু দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা তাদেরকে লালন করছি, পালন করছি, বেতন দিচ্ছি, ভাতা দিচ্ছি, কিন্তু আমরা তাদেরকে ভয় পাই, আমরা তাদেরকে ভালোবাসতে পারি না, তাদেরকে নিয়ে গর্ব করতে পারি না। কিন্তু মনের ভয়ে, প্রাণের ভয়ে আমরা তাদেরকে বলি যে ওরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। এটি কি তাহলে কোনো কারণে হচ্ছে? কারণ 5ই আগস্টে বাহিনীগুলোর যে জায়গাটা ছিল, সবাই সেটাকে নিয়ে অনেক বেশি আনন্দিত ছিলেন, অনেক বেশি সন্তুষ্ট ছিলেন। সেনাবাহিনী ভাইয়ের গায়ে গুলি চালাননি, সেটা খুবই বিদিত ছিল এবং সবাই প্রশংসনীয় ছিল। হঠাৎ করে এই ধরনের একটা ক্ষোভের জায়গা কি কোনো কারণে তৈরি হচ্ছে? আমি প্রশ্নটা, মানে এই অবিশ্বাসের জায়গা আপনিও একই সাথে বলছিলেন যে অপছন্দের জায়গাও তাদের ক্ষেত্রে একই সাথে তৈরি হয়েছে, যে এই উপদেষ্টা মণ্ডলীর ক্ষেত্রে। কিন্তু তারপরে আসলে যা কিছু আমরা হতে দেখছি, যেটা বলে যাচ্ছিলাম, যে যখন ক্ষুব্ধ হয়ে যায়, তখন যখন আজকে শিক্ষার্থীরা যখন ক্ষুব্ধ হয়েছে, তখনও বলা হয়েছে এটা রাজনীতি, মানে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে, ছাত্রলীগ ঢুকে গেছে, তারা এই জায়গায় গেছে, এবং তাদের পুলিশ দ্বারা কাঁদানি গ্যাস ছোড়া, তাদেরকে লাঠিচার্জ করা, সাউন্ড গ্রেনেড ছোড়া, এই সব কিছুর মধ্যেও একটা গোষ্ঠীকে আমরা খুবই উল্লসিত হতে দেখছিলাম।
এর মাধ্যমে কি আসলে আমাদের এই সংকট সমাধান হয়, নাকি ক্ষোভ দমন হয়, নাকি আসলে কি হয় এই যে পাল্টা একটা ট্যাগ লাগিয়ে দেওয়া? না, সংকটটা আরো জটিল হয়। আপনি দেখবেন শেখ হাসিনার যখন সরকার ছিল, তখন যখন এই ধরনের আন্দোলন হতো, শেখ হাসিনা কিন্তু ঢালাও বলতো জামাত শিবির করছে, বিএনপি ঢুকে গেছে, এবং এমনভাবে তারা বলতো যে এরা ঢুকার পরও অস্বীকার করতো না, আমরা ঢুকি নাই। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে আপনার গত বছরের জুলাই যে আন্দোলনটা, সেখানে তো জামাত শিবির ছিল, সেখানে তো বিএনপির ছাত্রদল ছিল, সবাই ছিল, কিন্তু বিএনপি কিন্তু অফিসিয়ালি বলছে আমরা এর মধ্যে নাই, আমরা সমর্থন আছে কিন্তু আমাদের ছাত্রদল নাই। এখন গর্ব করছে, শিবিরটা তো নাই, ওরা তো বলছে আমরা নাই, আমরা সঙ্গে নাই। এটা সাধারণ মানুষের আন্দোলন। একটা জিনিস কি, সাধারণ মানুষের যে দাবি, সেই দাবি কি রাজনৈতিক দলের দাবি হতে পারে না? হতে পারে। আমি একটা জিনিস বলছি যে জিনিসপত্রের দাম বেড়েছে, এটা যদি আমি বলি, এই কথাটা যদি জামাতও বলে, এই কথাটা যদি আওয়ামী লীগ যাকে আপনি কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন সেই লোকও যদি বলে, তাতে কি বাস্তবতার কোনো চেঞ্জ হয়? চেঞ্জ তো হয় না। এখন মনে করেন আমি বললাম, ছাত্রলীগের একজন লিডার বললো, অথবা আমি ছাত্রলীগ হয়ে গেলাম, বলবে তো যে ছাত্রলীগের ভাষায় আমি কথা বলছি। তো এই যে অতি সরলীকৃত ব্যাপার স্যাপারগুলো, এগুলো আসলে হলো লেম এক্সকিউজ। তারা এগুলো দিয়ে নিজেকে এটা কিন্তু কেউ বিশ্বাস করে না। ওরা যখন কথাগুলি বলে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে, আচ্ছা আওয়ামী লীগ যদি ঢুকে, আওয়ামী লীগের লোক তো ছিল। আমি তো আওয়ামী লীগের একটা হিসাব বলি আপনাকে, আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করে, আওয়ামী লীগ যখন 2001 সালে, আমি যদি প্রকৃত নির্বাচন ধরি, আমি 91 থেকে আগেগুলো নির্বাচন বলি না, আসলে 2001, 1991, 96, 2001, 2008, আমি যে 4টা নির্বাচনকে ধরি, সবচেয়ে খারাপ ফল করছে আওয়ামী লীগ 2001 সালে। সেইবারও তারা ভোট পাইছে 2,28,00,000। ব্যাপারটা খেয়াল করেন। তো যখন তারা খুব খারাপ করে, তখনও তারা 2,28,00,000 ভোট পায়। তো এই লোকগুলি কই? এই লোকগুলি কর্পোরেট তৈরি, যে উড়ে গেছে। তাহলে এখন এই লোকগুলিকে উড়ে গেছে আকাশে। মানে উনারা এই আমাদের মহান এই আপনার নোবেল বিজয়ী ঘোষণা করলেন, কালকে থেকে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ, সঙ্গে সঙ্গে তারা সব মানুষ থেকে আমরা অনেক সময়ই দেখেছি যে কোনো একটা আন্দোলন যদি সাধারণ জনতার হয়, আমরা কোটা আন্দোলনের ক্ষেত্রেও দেখেছি, আমরা নিরাপদ সড়ক চাই আন্দোলনের ক্ষেত্রেও দেখেছি, এক সময় সেটা রাজনৈতিক মোড় নেয় এবং রাজনীতিবিদদের হাতে চলে যায়, ওই আন্দোলন একটা অন্যদিকে ধাবিত হয়। সেই আশঙ্কা থেকে কি এই আশঙ্কা প্রকাশ করাটা এটা তার অমূলক কিনা? এখন উনারা কাউকে খুশি করতে পারছেন না, তো উনাদের উপরে হ্যাপি কে? এনসিপি ছাড়া দেখেন তো কে হ্যাপি? যে হ্যাপি তার পেছনে আবার বিশাল সৈন্যবাহিনী সবসময় নিয়ে রাখতে হয় তাদের নিরাপত্তার জন্য। কেন আপনি বলেন? এনসিপি এত বড় দল, তার জন্য নিরাপত্তার দরকার হয় কেন? তার জন্য তো জনগণই নিরাপত্তা হইতে পারে না। তারা ডরায় তাদেরকে আওয়ামী লীগ পিটাবে, ছাত্রলীগ পিটাবে, এটাতে ভয় পায়। এই জন্য তো দিচ্ছে নিরাপত্তাটা। তো যাদেরকে তারা ভয় পাচ্ছে তাদেরকে তো পুলিশ দৌড়াচ্ছে সারাদিন, কেন ওই মিটিংয়ের সময় না, সব সময়ের জন্যই তাদেরকে দৌড়ায়। তো তারা তাদের জন্য ভীতিকর হয়ে গেছে, আর তারা একটা মিটিং করতে পায় না, সঙ্গে পুলিশের বহর লাগে। আজকে দেখলাম রাঙামাটি একটা ভিডিও দেখলাম, উপরে থেকে উঠাইছে, এনসিপি মিটিং যাচ্ছে, 15-20 জন লোক যাচ্ছে, পেছনে বিশাল বহর। এই যে বহরগুলি যাচ্ছে, এদের পিছনে একটা খরচ আছে না? এদের বেতন আছে না? এদেরকে আমরা বেতন দেই এদেরকে পালার জন্য, এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। এখন ওরা ছাড়া আর কেউ খুশি নেই গভর্নমেন্টের উপর। দিস ইজ রিয়েলিটি। এই গভর্নমেন্টের উপর কি বিএনপি খুশি? বিএনপিকে জিজ্ঞাসা করেন তো বিএনপি খুশি কিনা? কোনো পলিটিক্যাল পার্টি প্রতিদিন সকালবেলা পলিটিক্যাল পার্টির নেতারা একটা খোয়ারের মধ্যে ঢুকতেছে, ঢুকে নিয়ে চা বিস্কুট খায় আর কি গালাপ সালাপ করে বাইরে আসে করে আমি অর্ধেক খুশি, কেউ কেউ আংশিক খুশি, কেউ কেউ একদমই খুশি না, এগুলি বলে। তারা সংস্কার করতেছে, এগুলো আলটিমেটলি টিকবে, যোগ সেটা অন্য হিসাব। তো এরা যেটা করতেছে, আসলে এই সরকার খুব গুরুত্বের সঙ্গে সিরিয়াসলি একটা কাজই করে, সেটা হলো তারা সময় ক্ষেপণ করতেছে। তাদের হিসাবটা হলো যতক্ষণ থাকা যায়। ওই যে 2টা দিন বেশি থাকি, তাহলে মিনিমাম 2টা ফাইলে তো সাইন করতে পারবো, তো ওইটুকু নিয়ে তারা আছে। কিন্তু এই থাকাটা তো খুব অস্বস্তিকর হয়ে যাচ্ছে না? এত চাপ এত নিয়ে কি কেউ এটা আপনার কাছে অস্বস্তিকর, কারণ আপনি ওখানে যান দেখবেন খুব আরামদায়ক। যে প্রসঙ্গটা আমি আসলে শুরু থেকে করতে চাচ্ছি, যে অবিশ্বাসের জায়গার লাশের সংখ্যা নিয়ে, লাশ বলতেও খারাপ লাগে, এত ছোট ছোট বাচ্চাদের আসলে যে অবস্থা হয়েছে,
এই সংখ্যাটা তারা মানছে না। এখনো পর্যন্ত 29 জনের খবর আমাদের কাছে এসছে, যেটা আইএসপিআর এবং সরকার থেকে বলা হচ্ছে। কিন্তু তারা বলছে যে 2টা শ্রেণীকক্ষ পুরো পুড়ে গেছে, সেখানে তো 200-র বেশি সেখানে শিশু ছিল। তারা এটা মানতে রাজি না। শিশুরা যখন থাকে তখন তাদের অবশ্যই সেখানে রেজিস্টার খাতা থাকে, কোন শ্রেণীতে কয়জন আছেন, যাদের পাওয়া যাবে না, তাদের বাবা মার হাহাকার শোনা যাওয়ার কথা, খোঁজ নেওয়া শোনা। আমরা তো এত ব্যাপক আকারে এমন নিখোঁজ দেখছি না। তাহলে এইটা কি তাদের মধ্যে কেউ ঢুকাচ্ছে যে লাশের সংখ্যা নিয়ে এক ধরনের রাজনীতি চলছে? না, কেউ ঢুকাচ্ছে না। এখানে মূল ব্যাপার হলো যারা এই মুহূর্তে রাষ্ট্রটা পরিচালনা করছেন তারা আসলে এই বিষয়টির সঙ্গে রাজনীতি, তারপরে শেষে এই বিষয়টির সঙ্গে যে প্র্যাকটিক্যাল কমিউনিকেশন অ্যান্ড নেগোসিয়েশন কীভাবে করতে হয় বাস্তবতা, এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টে, এটা তাদের একেবারে ন্যূনতম ধারণা নেই। ধরুন ওই সমস্যাটা তৈরি হয়েছে মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুল থেকে। ওখানে ট্রাস্টর দিকে বিশ্বাসযোগ্য কে? ওখানকার প্রিয় যিনি শিক্ষক আছেন, প্রিন্সিপাল আছেন, বা ওখানে যারা আছেন যাদেরকে সবাই ভালোবাসে। এমন দেখা গেছে যে আমরা পড়ছি মুন্নি যে একটা স্কুলে দপ্তরি সবচেয়ে প্রিয় মুখ। এখন ক্রাইসিস সময় দেখা গেল সেই দপ্তরি এসে যদি একটা কথা বলেন তার কথা কিন্তু সবাই বিশ্বাস করবে। তো এখন ওখানে কথা বলার জন্য যে বিশ্বস্ত এবং প্রিয় মুখ দরকার, সেই প্রিয় মুখটির পরিবর্তে যে মুখটিকে দেখলে রাগ হয়ে যাবে, ক্রোধ হবে, ক্ষোভ আসবে, ঘৃণা আছে, সেই মুখগুলো ওখানে চলে যাচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট মিস্টেক। ফলে ওই তারা যদি একেবারে 100% সত্য কথা বলে, এই পরিস্থিতির কারণে, অপ্রিয়তার কারণে সেখানে কনফিউশন তৈরি হয়ে গেছে এবং হয়ে যাবে। আর আগে যেটা বলছিলাম এই আলোচনার প্রথম অংশে, যে যেহেতু আগের থেকেই অনেকগুলো ক্ষোভ, বোঝার চেষ্টা করুন এখানে একটা জঙ্গি বিমান বা ফাইটার প্লেন, যেটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো এটা আপনি যেটা করলেন, কেন এটা মহানগরীতে আসবে? এর জন্য তো অন্য জায়গায় হতে পারে। এটা তো কেন দিল্লিতে এখনও একটা ঘটনা কেন ঘটেনি? লন্ডন শহরে তারা কি ট্রেনিং দেয় না? লন্ডনে তো এ যাবৎকালে গত এই প্লেন আবিষ্কারের পর থেকে একটা দুর্ঘটনা ঘটেনি। সেম ইন নিউ ইয়র্ক কখনো ঘটেনি, কেন ঢাকা শহরে ঘটবে? এই জিনিসগুলো এখন সমস্ত মানুষের মনকে বিক্ষুব্ধ করে তুলেছে।